আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চুক্তি মেনে নেবে ইউক্রেন। এই সপ্তাহে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক। পাকিস্তানে ১৭ বছর পর পরিবার খুঁজে পেল হারিয়ে যাওয়া সন্তানকে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, কারণ কি? তুরস্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ রাশিয়ার। সর্বশেষ জানাবো, আফগানিস্তানে হামলা চালানোর কথা অস্বীকার করল পাকিস্তান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। চুক্তি মেনে নেবে ইউক্রেন। এই সপ্তাহে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক। ২৮ দফা চুক্তির প্রস্তাব দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া দাবি করছে তারা চুক্তির খসড়া পেয়েছে এবং তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত আছে। এর মাঝেই ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে এই সপ্তাহের মাঝেই ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কথা বলতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ মঙ্গলবার ২৫ নভেম্বর বলেন, খুব দ্রুতই তারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান। ইউক্রেনের নিরাপত্তা প্রধান আশা ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন জেনেভায় পূর্ববর্তী আলোচনায় চুক্তির মূল শর্তগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়া তৈরি করেছে। তবে হোয়াইট হাউস এখনও ট্রাম্প জেলেনস্কি আলোচনার সম্ভাবনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এদিকে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তারা কর্মকর্তারা আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার জানিয়েছেন, একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা হাতে পেয়েছে মস্কো এবং তারা এটা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সোমবার রাতভর সংঘর্ষ চলতে থাকে। রাশিয়া ও ইউক্রেন দুদেশের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হামলায় শহরে অন্তত ৬ জন নিহত হয়েছে, আর রাশিয়ার কর্মকর্তারা বলেছেন রোস্তভ অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ জানিয়েছেন, তার দল নভেম্বরের সম্ভাব্য দ্রুততম সময়ে জেলেনস্কির মার্কিন সফর আয়োজন করার জন্য অপেক্ষা করছে, যাতে চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করা যায় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি করা যায়। মঙ্গলবার এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে রুস্তেভ উমেরভ লিখেছেন, মার্কিন ইউক্রেনীয় প্রতিনিধি দল শান্তি পরিকল্পনার মূল শর্তগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে। একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ইউক্রেন একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। কিছু ছোটখাটো বিষয় এখনও সমাধান বাকি আছে, তবে এ নিয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি। পাকিস্তানে ১৭ বছর পর পরিবার খুঁজে পেল হারিয়ে যাওয়া সন্তানকে। পাকিস্তানের ১৭ বছর ধরে চলে আসা উদ্গ্রীব উপেক্ষার এক আবেগঘন সমাপ্তি হল। ২৭ বছর বয়সী কিরণ ১০ বছর বয়সের ইসলামাবাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। অবশেষে করাচিতে তার বাবা মার সঙ্গে মিলিত হলেন। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ। পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষের সহায়তায় কিরণের পরিচয় নিশ্চিত করা হয়। তাকে ইধি ফাউন্ডেশন পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান ইধি সেন্টার থেকে খুঁজে বের করা হয়। ইধি ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সেফ সিটি সিস্টেমে থাকা তথ্যের সঙ্গে কিরণের দেওয়া বিবরণ মিলে যাওয়ার পর তাকে বাবা মার হাতে তুলে দেয়া হয়। কিরণ কর্মকর্তাদের জানান, ইসলামাবাদের বাসা থেকে আইসক্রিম কিনতে বেরিয়ে তিনি পথ হারিয়ে ফেলেছিলেন। পরে এক অপরিচিত ব্যক্তি তাকে ইসলামাবাদের ইধি ফাউন্ডেশন পরিচালিত একটি ইধি সেন্টারে নিয়ে যান। পরবর্তী সময় প্রয়াত বিলকেস ইধি শিশু কিরণকে পাকিস্তানের করাচিতে নিয়ে আসেন। তখন থেকেই কিরণ ইধি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ছিলেন। এই সময় তিনি ধর্মীয় ও সাধারণ শিক্ষা লাভ করেন। জিও নিউজকে কিরণ বলেন, ইধি সেন্টারে কাটানোর সময় তার জন্য খুবই আনন্দের ছিল, তবে বাবা মার সঙ্গে দেখা হওয়াকে তিনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে উল্লেখ করেন। অনেক চেষ্টা তদবির। ইধি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত শাবানা ফয়সাল বলেন, কিরণের পরিবারকে খুঁজে বের করার জন্য তাকে কয়েকবার ইসলামাবাদে পাঠানো হয়েছিল, কিন্তু এতদিন কোনো কাজ হয়নি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমল, কারণ কি? রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বহাল থাকার পরও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। কারণ বাজারে ধারণা তৈরি হয়েছে আগামী বছর বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হবে। মঙ্গলবার
ব্রেট ক্রুডের দাম ব্যারেল প্রতি 27 সেন্ট কমে দাঁড়িয়েছে $63.10। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI জ্বালানি তেলের দাম 23 সেন্ট কমে দাঁড়িয়েছে $58.61। সোমবার দাম বাড়লেও মঙ্গলবার আবার কমে যায়। বিশ্লেষকদের মতে 2026 সালে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হবে। এই পূর্বাভাস বাজারকে চাপ দিচ্ছে। প্রাইভেট কোম্পানি রিলায়েন্স সহ কিছু ভারতীয় রিফাইনারি নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি কমিয়ে দিয়েছে। ফলে রাশিয়া অতিরিক্ত জ্বালানি তেল চীনে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে। ডয়েসে ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে 2026 সালে জ্বালানি তেলের বাজারে প্রতিদিন কমপক্ষে 20 লাখ ব্যারেল উদ্বৃত্ত থাকতে পারে। 2027 সালেও ঘাটতির সম্ভাবনা কম, সুদের হার কমলে চাহিদা বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র ডিসেম্বরের মুদ্রানীতি বৈঠকে সুদের হার কমার সম্ভাবনা বাজারে নতুন আশা জাগিয়েছে। সুদের হার কমলে অর্থনীতি চাঙ্গা হয় এবং জ্বালানি তেলের চাহিদাও বাড়ে। অর্থাৎ বাজার এখন একদিকে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা, অন্যদিকে সুদের হার কমলে চাহিদা বাড়তে পারে, এই টানাপোড়েনের মধ্যে রয়েছে। তুরস্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ রাশিয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান সমাধান প্রক্রিয়ায় তুরস্কের ভূমিকার জন্য দেশটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে মস্কো। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, তুরস্ক এখনও মধ্যস্থতা করে যাচ্ছে এবং রাশিয়া এটিকে অত্যন্ত মূল্যায়ন করে। পেসকভ বলেন, তুরস্কে এখনও আমাদের সহায়তা দিচ্ছে এবং আমরা আমাদের তুর্কি বন্ধুদের কাছে কৃতজ্ঞ। আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব পরিবেশ আমরা তৈরি করতে প্রস্তুত। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন সোমবার টেলিফোনে আলাপের পর পেসকভের এই মন্তব্য করেন। আলোচনায় দুই নেতা প্রায় 3.5 বছরের এই যুদ্ধ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন। আলাপে এরদোগান জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে আঙ্কারা নিজের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে বলা হয়, এরদোগান সরাসরি আলোচনার পথ সুগম করতে এবং শান্তির প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগগুলোতে আঙ্কারার অবদান রাখার প্রস্তুতির কথা তুলে ধরেন। যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। এবছর ইস্তাম্বুলে 3 দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, যার ফলে বড় ধরনের বন্দি বিনিময় এবং সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নথি বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে। আফগানিস্তানে হামলা চালানোর কথা অস্বীকার করল পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার বলেছেন, পাকিস্তান আফগানিস্তানে কোনো হামলা চালায়নি এবং দেশটি যখনই কোনো সামরিক অভিযান পরিচালনা করে তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। মঙ্গলবার 25 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে শামা টিভি। তিনি বলেন, পাকিস্তান নীতি সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আফগান জনগণের বিরুদ্ধে নয়। তিনি সাবেক ISI প্রধান ফয়েজ হামিদের কোর্ট মার্শাল নিয়ে অনুমান ভিত্তিক আলোচনা থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান। তিনি এটিকে একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন এবং বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া সিদ্ধান্ত হলে তথ্য জানানো হবে। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক বলেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের সমর্থনই প্রধান সমস্যা। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চোরা চালানোর রাজনৈতিক অপরাধের নেটওয়ার্ক ভেঙে ফেলার আহ্বান জানান তিনি আরও অভিযোগ করেন, বিদেশ থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট রাষ্ট্রবিরোধী বর্ণনা ছড়াচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের উদ্বেগ আফগান অন্তর্বর্তী সরকারের প্রতি, আফগান জনগণের প্রতি নয়। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী কার্যক্রমে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে পাকিস্তানকে নিজ স্বার্থে ঘরোয়া পরিস্থিতি শক্তিশালী করতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন। তিনি বলেন, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শেষ মুহূর্তে লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি আফগান প্রশাসনকে সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।